আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আমজাদ খান। প্রথমেই সংবাদ শিরোনাম। আগামীকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের পূর্বাভাস, কয়েকটি জেলায় স্বল্পস্থায়ী বন্যার আশঙ্কা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, শ্রমমান উন্নয়ন, সামাজিক সুরক্ষা ও শ্রম সংস্কার নিয়ে আলোচনা। বিদেশ থেকে আমদানি করা মশা নিয়ন্ত্রণের ঔষধ ব্যয়বহুল, এই নিয়ে দেশীয় গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার পরামর্শ স্থানীয় সরকার মন্ত্রীর। জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ছাত্রদল, একটি গোষ্ঠীর সফলতার শতভাগ দাবি করাই আন্দোলনের সুফল এখনও মিলেনি, মন্তব্য চট্টগ্রাম সিটি মেয়রের। এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা, কুয়েত ও বাহরাইনে সর্বোচ্চ সতর্কতা জারি। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। দেশে টানা ভারী বৃষ্টি আর উজানের ঢলে নদ নদীর পানি বাড়ছে। আবারও তিস্তা নদীর পানি বেড়ে নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির চাপ সামাল দিতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, আগামী ২৪ ঘন্টা থেকে ৪৮ ঘন্টায় দেশের উত্তর ও উত্তর পূর্বের ৭ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। সীমা শারমিনের প্রতিবেদন। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ তথ্য বলছে, সারা দেশে ভারী বৃষ্টিপাতের কারণে বিভিন্ন নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। ঝুঁকিতে থাকা জেলাগুলোর মধ্যে রয়েছে রংপুর বিভাগের লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম। গত ২৪ ঘন্টায় এই অঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদের পানি স্থিতিশীল থাকলেও আগামী ৩ দিনে এইসব নদের পানি বাড়বে। ফলে আগামী ২৪ ঘন্টা থেকে ৪৮ ঘন্টার মধ্যে এই ৫ জেলার কয়েকটি স্থানে নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হবার আশঙ্কা রয়েছে এবং কোথাও কোথাও আকস্মিক বা স্বল্প মেয়াদী বন্যা দেখা দিতে পারে। অন্যদিকে উত্তর পূর্বাঞ্চলের সিলেট ও সুনামগঞ্জ জেলার জন্য সতর্কতা জারি করা হয়েছে। গত ২৪ ঘন্টায় সুরমা নদীর পানি বেড়েছে এবং কুশিয়ারা নদীর পানি স্থিতিশীল রয়েছে। তবে আগামী ৩ দিনে এই দুই নদীর পানিও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টার মধ্যে সুরমা ও কুশিয়ারা নদীর কয়েকটি পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে সিলেট ও সুনামগঞ্জের নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্প মেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তবে যেসব এলাকায় ইতোমধ্যে বন্যা রয়েছে সেখানে পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, এসব জেলার কয়েকটি নদীর পানি বিপদসীমা অতিক্রম করে প্রবাহিত হতে পারে। এতে নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনকে দ্রুত আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা, শুকনো খাবার ও বিশুদ্ধ পানির মজুত নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় কাগজপত্র, শুকনো খাবার ও জরুরি ওষুধ সাথে রাখতে বলা হয়েছে। শিশু ও বয়স্কদের বিশেষ যত্ন নেবার পরামর্শ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। সার্বিকভাবে বলা যায়, আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের এই ৭ জেলাকে বাড়তি সতর্ক থাকতে হবে। এদিকে তিস্তার পানি বেড়ে নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যা আরও বাড়তে পারে। সকালে ডালিয়া পয়েন্টে তিস্তার পানি সমতল রেকর্ড করা হয়েছে ৫২.১০ মিটার। পানির চাপ সামাল দিতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। সীমা শারমিন, বিটিভি নিউজ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর মহাপরিচালক গিলবার্ট এফ হোংবো। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ হোংবো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান। তিনি বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা আরও সুদৃঢ় হয়েছে। এই অবস্থায় আইএলও বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদার করতে আগ্রহী এবং শ্রম খাতের উন্নয়নে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ অব্যাহত রাখবে। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান আইএলও এর ধারাবাহিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং বলেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রমবান বাস্তবায়নকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান আইএলও মহাপরিচালক। এই অর্জনকে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতা ও গ্রহণযোগ্যতার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন। এছাড়া স্বল্প সময়ে আন্তর্জাতিক অঙ্গনে অন্যান্য কূটনৈতিক সাফল্য অর্জনের জন্য বর্তমান সরকারের ভূয়সী প্রশংসা করেন তিনি। আইএলও মহাপরিচালক আরও বলেন, শ্রম খাতে সরকারের চলমান সংস্কার এবং আন্তর্জাতিক শ্রমবান বাস্তবায়নে বাংলাদেশের আন্তরিকতা আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচকভাবে মূল্যায়িত হচ্ছে। বৈঠকে শ্রমিকদের সামাজিক নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং পরিবর্তিত বৈশ্বিক শ্রম বাজারের চাহিদা মোকাবিলায় দক্ষ মানব সম্পদ গড়ে তোলার বিষয়ে উভয় পক্ষ আলোচনা করেন। এছাড়া দেশের তৈরি পোশাক খাতের অগ্রগতি, কর্মক্ষেত্রে নিরাপত্তা, অনানুষ্ঠানিক শ্রমবাজারের উন্নয়ন এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে বাংলাদেশের অর্জন নিয়ে আলোচনা হয়। শ্রম খাতে চলমান সংস্কার কার্যক্রম আরও এগিয়ে নিতে সরকার ও আইএলওর মধ্যে সহযোগিতা জোরদারের উপর গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি অভিবাসী শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা, নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন ব্যবস্থা গড়ে তোলা এবং বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়নে সহযোগিতা আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিক বান্ধব ও টেকসই কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের অঙ্গীকারের পুনর্ব্যক্ত করেন। আইএলও মহাপরিচালক বাংলাদেশের সঙ্গে সংস্থাটির বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণ এবং শ্রম খাতের উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদি আমিন, শ্রম ও কর্মসংস্থান সচিব মোহাম্মদ আব্দুর রহমান তরফদার এবং বাংলাদেশে আইএলও কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স তুনো উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিদেশ থেকে আমদানি করা মশা নিয়ন্ত্রণের ঔষধ ব্যয়বহুল, আবার অনেক ক্ষেত্রেই এর কার্যকারিতা প্রত্যাশিত নয়। সেক্ষেত্রে দেশীয় গবেষণার দিকে আরও গুরুত্ব দিতে হবে। আজ রাজধানীতে মশা নিয়ন্ত্রণে দেশীয় উদ্ভব ও প্রযুক্তির ব্যবহার শীর্ষক এক বিশেষ প্রদর্শনী অনুষ্ঠানে ভার্চুয়ালে যুক্ত হয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম। সামাজিক সংগঠন ইউথ টু ওয়ার্ল্ডের উদ্যোগে অনুষ্ঠিত এই প্রদর্শনীতে উপস্থাপন করা হয় দেশীয়ভাবে উদ্ভাবিত মশার লার্ভা নিয়ন্ত্রণ প্রযুক্তি। এতে উদ্ভাবক এবে হামিদ তার উদ্ভাবিত প্রযুক্তির কার্যকারিতা, ব্যবহার পদ্ধতির ও বাস্তব প্রয়োগের বিভিন্ন দিক তুলে ধরেন। দেশীয় উদ্ভাবনকে আরও গবেষণা ও মাঠ পর্যায়ে কার্যকরভাবে প্রয়োগ করা গেলে ডেঙ্গু সহ বিভিন্ন মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে প্রকাশ করেন সংশ্লিষ্টরা। উদ্ভাবন করে আমাদের মশা নিয়ন্ত্রণের জন্য একটা দেশীয় একটা যৌথ উদ্যোগে কাজ করার জন্য একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সিটি কর্পোরেশন এবং সরকারের যৌথভাবে যদি এই টেকনোলজিটা নিয়ে কাজ করে, তাহলে আমার বিশ্বাস যে তাহলে আমরা এটাতে অনেকটা সফল হব। এবার আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্যে আবারও তীব্র হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত। টানা নবম রাতের মতো ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। পাল্টা জবাব হিসেবেও ইরান ও মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে। একই সঙ্গে কুয়েত ও বাহরাইনে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ গোলাম মর্তুজা।
টানা নবম রাতের মতো ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। সংস্থাটি বলছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের ওপর হামলায় ব্যবহৃত ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। অন্যদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC দাবি করেছে, সিরিয়ার আলতানফ এলাকায় শত্রুপক্ষের একটি বিশেষ অভিযান নিয়ন্ত্রণ কেন্দ্রে আকস্মিক হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্য, এটি নিহত সেনাদের রক্তের প্রতিশোধের অংশ। এদিকে সম্ভাব্য ড্রোন হামলার আশঙ্কায় কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, বিস্ফোরণের শব্দ শোনা গেলে বুঝে নিতে হবে তা প্রতিরক্ষা ব্যবস্থার কার্যক্রমের অংশ। একই সময়ে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিমান হামলার সতর্কতাসূচক সাইরেন বাজানোর কথা নিশ্চিত করেছে। নাগরিক ও বাসিন্দাদের নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটি। বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসও সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, ইরান নির্দিষ্ট কিছু স্থাপনায় হামলার চেষ্টা করতে পারে, এমন তথ্য তাদের কাছে রয়েছে। তাই মার্কিন নাগরিকদের সতর্ক থাকার এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণের আহ্বান জানানো হয়েছে। গত ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া পাল্টাপাল্টি সামরিক অভিযানের ধারাবাহিকতায় নতুন এই হামলা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। একই সঙ্গে হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা বিশ্ব জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্য নিয়েও নতুন উদ্বেগ তৈরি করেছে। মোহাম্মদ গোলাম মুর্তুজা, বিটিভি নিউজ। ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত একজন নিহত ও 7 জন আহত হয়েছেন। হামলায় শহরের বিভিন্ন স্থাপনায় আগুন ধরে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। টানা 5 ঘন্টা ধরে এই হামলা চলে। যুদ্ধ শুরুর পর কিয়েভে এটি ছিল সবচেয়ে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলাগুলোর একটি। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, কিয়েভে এই সময় প্রায় 40টি স্কান্দার এম এবং হাইপারসোনিক জিরকান ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। রাত 1:30টার দিকে বাসিন্দারা বিমান হামলার সতর্ক সংকেত শুনতে পান। প্রথমে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শব্দ শোনা যায়। কয়েক মিনিট পরপর কয়েকটি জোরালো বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে চারপাশ। 1 ঘন্টার কম সময়ের মধ্যে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে। এতে কিয়েভের ঐতিহাসিক কেন্দ্রস্থলের বাড়িঘরগুলো কেঁপে ওঠে। রাস্তায় থাকা গাড়িগুলোর অ্যালার্ম বাজতে শুরু করে। সকাল 6:30টায় দ্বিতীয়বারের মতো সতর্ক সংকেত বেজে ওঠে। এ সময় আরও হামলার খবর পাওয়া যায়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রায় 3% বেড়েছে। গতকাল আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেল প্রতি $90.78 পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI অপরিশোধিত তেলের দামও প্রায় 3% বেড়ে ব্যারেল প্রতি $84.85 দাঁড়িয়েছে। বিশ্বের মোট জ্বালানি তেল সরবরাহের প্রায় 20% হরমুজ প্রণালীর মাধ্যমে পরিবাহিত হয়। সেখানে গত সপ্তাহে উত্তেজনা বৃদ্ধির পর জাহাজ চলাচল কমে যায়। এরই মধ্যে গত বুধবার ইরানের বন্দরগুলোর উপর পুনরায় নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। এদিকে যুক্তরাষ্ট্রে জ্বালানির দামও বাড়ছে। তবে দেশটিতে প্রতি গ্যালন গ্যাসোলিনের জাতীয় গড় দাম এখনও $4 সামান্য নিচে রয়েছে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী বর্তমানে প্রতি গ্যালন গ্যাসোলিনের গড় দাম $3.992। যুদ্ধ শুরুর আগের তুলনায় এটি প্রায় 34% বেশি। আবারও দেশের খবর। এবার সংবাদের সত্যতা যাচাই ভিত্তিক পরিবেশনা ফ্যাক্ট চেক সত্য জানুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে এটি গাইবান্ধা জেলার একটি রাম মন্দিরে পুরোহিতদের উপর হামলার দৃশ্য। এই ভিডিওটি নিয়ে জনমনে তৈরি হয় বিভ্রান্তি। তবে ফ্যাক্ট ওয়াচ বলছে ভিন্ন কথা। বিস্তারিত রোমানা আক্তারের প্রতিবেদনে। গাইবান্ধার পলাশবাড়ি রাম মন্দিরে পুরোহিতদের ওপর হামলা দাবি করে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। অনুসন্ধানে দেখা যায় দাবিটি সঠিক নয়। মূলত ভিডিওটি ভারতের উত্তরপ্রদেশের দেউরিয়া জেলার বাবা মহেন্দ্রনাথ মন্দিরের, যেখানে ধর্মীয় আচার অনুষ্ঠান পরিচালনা ও প্রণামীর অর্থ ভাগাভাগি নিয়ে দুই পক্ষের পুরোহিতদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। গত 16 জুন প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, উত্তরপ্রদেশের দেউরিয়া জেলার বাবা মহেন্দ্রনাথ মন্দিরে ভক্তদের জন্য ধর্মীয় আচার অনুষ্ঠান পরিচালনা এবং
মন্দিরের প্রণামীর অর্থ ভাগাভাগি নিয়ে দুই পক্ষের পুরোহিতদের মধ্যে বিরোধের জেরে সহিংস সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশের তথ্য অনুযায়ী ঘটনাটি ১৩ জুন মদনপুর থানার অধীন মহেন গ্রামে অবস্থিত বাবা মহেন্দ্রনাথ মন্দির প্রাঙ্গণে ঘটে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভক্তদের জন্য পূজা আচার পরিচালনা এবং মন্দিরে দেওয়া প্রণামী সংক্রান্ত বিরোধ থেকেই এই সংঘাতের সূত্রপাত হয়। পরে তা দ্রুত দুই প্রতিদ্বন্দ্বী পক্ষের মধ্যে হাতাহাতি ও শারীরিক সংঘর্ষে রূপ নেয়। তাই বলা যায়, গাইবান্ধার পলাশবাড়ি রাম মন্দিরে পুরোহিতদের ওপর হামলা দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা। রুমানা আক্তার, বিটিভি নিউজ। সবার অংশগ্রহণে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কিন্তু পরে একটা পক্ষ জুলাইয়ের সফলতার শতভাগ দাবি করায় ঐক্যবদ্ধতায় ভিন্নতা এসেছে। এই বৈষম্য না আনলে জুলাইয়ের চেতনা অকাট্য হতো বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। দুপুরে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। মেয়র বলেন, জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরাম ছাত্রদল করত বলে তার গৌরবোজ্জ্বল ভূমিকাকে সামনে আনেননি একটি পক্ষ। জুলাই আন্দোলনকে উপজীব্য করে রাখতে নগরের বিপ্লব উদ্যানে জুলাই জাদুঘর স্থাপনে সিটি কর্পোরেশন চিন্তাভাবনা করছে বলে জানান সিটি মেয়র। চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জসিমউদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে শহীদ ওয়াসিমের বাবা মোহাম্মদ শফিকুল আলম, জুলাই যোদ্ধা আলিফ উদ্দিন রুবেল, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডাক্তার খুরশিদ জামিল চৌধুরী, অধ্যাপক ডাক্তার তমিজ উদ্দিন আহমেদ, ডাক্তার AKM ফজলুল হক, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য চিকিৎসক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জাতীয়তাবাদী ছাত্রদল কিন্তু সেটি নেতৃত্ব দিয়েছে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কথাগুলো দেখেন, ভিডিও বার্তাগুলো দেখেন, উনি সবসময় কিন্তু আন্দোলনের পক্ষে থাকার জন্য সবাইকে বলেছেন। জুলাই অগাস্টের পরে শেখ হাসিনা বিদায় নেওয়ার পরে যে আন্দোলনের যে সাকসেসটা, যখন একটা গোষ্ঠী যখন বলে এটা কমপ্লিটলি আমরা করেছি, তখন এই প্রবলেমটা হয়ে গেছে। মানে সমস্যাটা দাঁড়িয়েছে কেন? এই 100% আমাদের বলতে গিয়ে কিন্তু আজকে এই জুলাই অগাস্টে যে আমরা একটা কনক্লুশন কিংবা একটা রেজাল্ট আমরা আশা করেছিলাম, সেটা হয়তো বা আমরা পাইনি অথবা পাচ্ছি না। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে অনেক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৮ ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৭ ডিগ্রি কম। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় ৫টা ২০ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৩৮ মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে ভোর ৫টা ৩৬ মিনিটে, জোয়ার দুপুর ১২টা ৭ মিনিটে এবং পরবর্তী ভাটা শুরু হবে বিকেল ৫টা ৫৯ মিনিটে।